আসসালামু আলাইকুম। আমাদের ধারার সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার সাউন্ড ক্লিয়ার কিনা। আজকে আপনাদের জন্য আমি একটা নতুন সাউন্ড সিস্টেম নিছি, যে সাউন্ডটা ক্লিয়ার কিনা এটা একটু সবাই কমেন্ট করে জানান। যদি সাউন্ড ক্লিয়ার হয় তাহলে সবাই একটু কমেন্ট করেন ইজ ক্লিয়ার। এই কারণে একটু ক্লাসটা শুরু করতে আজকে দেরি হয়ে গেল, যে আপনাদের সাউন্ড সিস্টেমে 2-3 দিন একটু প্রবলেম করতেছিল। এই কারণে আমি একটা নতুন সাউন্ড সিস্টেম আজকে নিয়ে আসছি, এটা একটু সেট আপ করলাম। সবাই একটু কমেন্ট করেন সাউন্ড ক্লিয়ার কিনা। অল ক্লিয়ার লেখার দরকার নাই, এস ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা সবাই একটু আমরা কমেন্ট করে দেই। সবাই একটু কমেন্ট করেন এস ক্লিয়ার কিনা। আপনাদের ক্লাসের মান ভালো করার জন্য যা যা করণীয় ইনশাল্লাহ আমি সবই করার চেষ্টা করি। আপনারা 2টা ক্লাসে কমপ্লেন আসছিল যে সাউন্ডে একটু প্রবলেম, আমি কিন্তু পুরো সাউন্ড আজকে চেঞ্জ করে ফেলছি। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এবং এইটা ট্রায়াল দেওয়ার কারণে 15 মিনিট আমাদের একটু দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু এস ক্লিয়ার লিখছেন তার মানে সবকিছু ক্লিয়ার। তাহলে আমি পড়ানো শুরু করি। আজকে হচ্ছে আমাদের ধারার সর্বশেষ ক্লাস। আপনারা যদি মনোযোগ সহকারে একটু ক্লাসটা দেখেন তাহলে আজকের ক্লাসটা খুবই সহজ। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আমরা 2টা জিনিস বাকি আছে, একটা হচ্ছে টাইপ 10 আর হচ্ছে টাইপ 9 এর কেস 3। আমি টাইপ 10 থেকে পড়ানো শুরু করব। টাইপ 10 হচ্ছে মাস্ট টু নো। টাইপ 10 হচ্ছে মাস্ট টু নো। সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করেন। আচ্ছা, আমরা যখন সমান্তর ধারা পড়ছিলাম তখন আমরা সমান্তর ধারার n তম পদ পড়ছিলাম। এই টাইপ 10 হচ্ছে মুখে মুখে করা যায়। আমি মুখে মুখেও দেখাবো, হাতে কলমে কিভাবে করে সেটাও দেখাবো, দুটোই দেখাবো। যদিও পরীক্ষা আমরা মুখে মুখেই করবো। আচ্ছা, আমরা সমান্তর ধারার n তম পদের সূত্র শিখছিলাম কি, a + n - 1 × d। আজকে আমরা শিখবো গুণোত্তর ধারার n তম পদ। গুণোত্তর ধারার n তম পদ হচ্ছে a/n-1। এই a হচ্ছে গুণোত্তর ধারার প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত, আর n হচ্ছে আমার পদ সংখ্যা। আচ্ছা, আমরা সমান্তর ধারার যখন n তম পদ বের করা শিখছিলাম তখন আমরা একটা ম্যাজিক বক্স এর সাহায্যে করছিলাম। গুণোত্তর ধারার গল্প আমরা ম্যাজিক বক্সের সাহায্যে করব। কিভাবে একটু সবাই দেখি। আপনারা বলতে পারে 10ম পদ গুণোত্তর ধারার, বলতে পারে 7ম পদ, বলতে পারে 3য় পদ, বলতে পারে 2য় পদ, বলতে পারে 1ম পদ। আচ্ছা, আমরা যখন সমান্তর ধারার n তম পদের ম্যাথগুলো করছিলাম তখন আমরা ম্যাজিক বক্সে কি শিখছিলাম, 10তম পদ মানে কি a + 1 কম মানে 8d। 7ম পদ ছিল কি a + 6d। 3য় পদ ছিল কি a + 2d। 2য় পদ কি ছিল a + d। 1ম পদ ছিল কি a। সমান্তর ধারার মধ্যে এটা ছিল, তাই না? আচ্ছা, গুণোত্তর ধারার গল্প এক। গুণোত্তর ধারা হচ্ছে a আর টু দি পাওয়ার যততম পদ বলবে তার থেকে 1 কম। 10 বললে হবে 9, তাহলে 7 বললে হবে কত 6, 3 বললে হবে কত 2, 2 বললে হবে কত 1। আর প্রথম পদ মানে কি, আর এর মান হচ্ছে 0, আর টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটা যারা একটু কম বোঝেন পরবর্তী ক্লাসে সূচক সে জায়গায় আমরা শিখে নেব। তার মানে সমান্তর ধারায় আমার n তম পদের ক্ষেত্রে d এর সাথে 1 কম নিছিলাম, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে এই জায়গায় যততম পদ দিবে আর এর পাওয়ার তার থেকে 1 কম হবে। এটা কিভাবে করলাম, 10ম পদ, দ্যাট মিনস হচ্ছে n এর মান হচ্ছে 10। আপনি যদি n এর মান এখানে 10 বসান তাহলে আসে কত a⁻10 - 1, দ্যাট মিনস হচ্ছে কি a⁻9। আপনি যদি 7ম পদ নেন তার মানে n এর মান কত 7। 7ম পদ মানে কি a⁻7 - 1, দ্যাট মিনস কি a⁻6। তাহলে আমরা কি ম্যাজিক বক্স অনুসারে বিষয়টা বুঝছি, যততম পদ বলবে আর এর ভ্যালুটা তার থেকে 1 কম হবে। মানে আপনি সমান্তর ধারার n তম পদের জন্য যা করছেন গুণোত্তর ধারার n তম পদের জন্য আমরা সেম জিনিসই করব। সবাই যদি এই ম্যাজিক বক্সটুকু বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করে দেই এম ডান। সবাই যদি এই ম্যাজিক বক্সের বিষয়টা বুঝে থাকি তাহলে আমরা একটু কমেন্ট করে দেই এম ডান। আচ্ছা, এবার আসেন আপনি যদি পরীক্ষায় হাতে কলম করেন তাইলে কি করবেন, আর মুখে মুখে করলে কি করবেন আমি দুটোটাই শিখিয়ে দিতেছি। যাদের বেসিকে একটু দুর্বলতা আছে তারা হাতে কলমেই করেন।
আর যাদের বেসিক একটু ভালো তারা মুখে মুখে করেন, কারণ মুখে মুখে করলে আপনি অনেক দ্রুত করতে পারবেন। আর যাদের বেসিক একটু বেশি দুর্বল তারা মুখে মুখে করতে যায়, তো ভুল করে লাভ নাই। কথা কি বুঝছেন? যারা কম বোঝেন বা কম পারেন তারা সূত্র দিয়ে করবেন, আর যারা বেশি পারেন তারা মুখে মুখে করবেন। আমি দুটোটাই দেখাই দিয়েছি। এক্সাম্পল নাম্বার 1 একে কি বলছে, 2 + 4 প্লাস 2 + 4 প্লাস, এবার 45তম প্রিলিতে কিন্তু এই কেস 1 থেকে কোশ্চেন আসছে। 2 + 4 প্লাস 8 প্লাস 16 এই ধারাটির সপ্তম পদ। আচ্ছা, আমরা যদি এই সূত্র দিয়ে করতে চাই, সপ্তম পদ মানে কি এ 8 টু দি পাওয়ার যততম পদ বলবে তার থেকে 1 কম, তাহলে 7 থেকে 1 কম মানে কি 6, তার মানে কি এ 8 টু দি পাওয়ার 6। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এ হচ্ছে গুণোত্তর ধারার প্রথম পদ, তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ কত 2, আর হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত মানে কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তাহলে আর এর মান কত 2 টু দি পাওয়ার 6। কি করলাম, গুণোত্তর ধারাটা সপ্তম পদ বের করতে বলছে। সপ্তম পদ মানে কি এ 8 টু দি পাওয়ার যততম পদ বলবে তার থেকে 1 কম, যদি 7 বলে তাহলে হবে 6, 6 বললে 5, 15 বললে 14, 21 বললে 20। এটাকে আমরা সবাই বুঝছি। আচ্ছা, আমরা যদি এইটা সবাই বুঝে থাকি তাহলে সপ্তম পদ মানে কি এ ইন্টু 8 টু দি পাওয়ার 6 পাইলাম। আচ্ছা, এখন এ হচ্ছে কি গুণোত্তর ধারার প্রথম পদ। প্রথম পদ দেওয়া আছে কত 2, আর কত দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 4, প্রথম পদ হচ্ছে 2, তাহলে কাটাকাটি করলে আর এর মান আসে কত 2, 2 টু দি পাওয়ার 6, 2 4 8 16 32 64, তাহলে 2 ইন্টু 64 মানে কত 128। সবাই কি ম্যাথটা হাতে কলমে বুঝছেন? সবাই কি ম্যাথটা হাতে কলমে বুঝছেন? যদি বুঝে থাকেন আমি আরেকটা ম্যাথ হাতে কলমে দেখাচ্ছি, তারপর আপনি মুখে মুখে কিভাবে করবেন আমি সেটাও দেখাই দিতেছি। এক্সাম্পল নাম্বার 4 এই টাইপের কোশ্চেনই আপনার 45তম পিরিতে আসছে। 27 - 9, 3, -1 বলা হয়েছে এই অনুক্রমের পরবর্তী সংখ্যা। আচ্ছা, পরবর্তী সংখ্যাটি কত? সবাই একটু গল্পটা বুঝেন, সংখ্যাটি কত? আপনারা স্পেসিফিক ভাবে সপ্তম পদ বলতে পারে, নবম পদ বলতে পারে, 11তম পদ বলতে পারে। এটা না বলে 4 নম্বর কোশ্চেনে বলছে কি 27, -9, 3, -1 এটার পরবর্তী সংখ্যাটি কত? পরবর্তী সংখ্যা মানে কি এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ, তার মানে আপনার দ্বারা চাইছে কি পঞ্চম পদ। সবাইকে আমার কথা বুঝছেন? আপনার কাছে চাইছে কি পঞ্চম পদ, তাহলে আপনাকে সরাসরি বলতে পারতো এই ধারাটির পঞ্চম পদ কত। এটা সরাসরি না বলে বলছে কি 27 - 9 3 - 1 এই ধারাটির বা এই অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি কত। তাহলে পরবর্তী সংখ্যা মানে কি পঞ্চম পদ। আচ্ছা, আমরা শিখছি কি পঞ্চম পদ মানে কি a ইন্টু 8 টু দি পাওয়ার 5 থেকে 1 কম মানে কি 4, এ কত 27, আর কত দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তাহলে আসে কত -1/3, -1 টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 4 মানে কি প্লাস হয়ে যাবে, তাহলে 27 ইন্টু 1/81 কাটাকাটি করলে আসে কত 1/3। একদম এরকম একটা কোশ্চেন 45তম প্রিলিতে আসছে। তাহলে কেউ যদি হাতে কলমেও করতে চান, আমরা কি হাতে কলমের নিয়মটা সবাই বুঝছি? যদি হাতে কলমের নিয়মটা বুঝি তাহলে সবাই একটু লেখেন H9, মানে হচ্ছে হাতের হ্যান্ড বুঝাইছি, হাতে বুঝছেন কিনা। এইবার আমি দেখাবো মুখে মুখে কিভাবে করবেন। যারা গুণোত্তর ধারার প্রথম ক্লাসটা করছেন তারা ইতিমধ্যে এটা মুখে মুখে পারার কথা। সবাই একটু কমেন্ট করেন H9 কিনা, মানে হাতে কলমে এই ধরনের কোশ্চেন আসলে পারবেন কিনা। এই কোশ্চেনটাই 45তম প্রিলিতে আসছে। সবাই একটু আমরা কমেন্ট করে দেই এইচ কি ডান হয়েছে নাকি। আচ্ছা, এবার আসেন ভাইয়া, আমরা যদি মুখে মুখে করতে চাই তাহলে কি বলছে? এক্সাম্পল নাম্বার 1 2 4 8 16 ডট 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 ধারাটি সপ্তম পদ। আচ্ছা, 2 4 8 16 কয় গুণ করে বাড়ছে? 2 থেকে 4 মানে দ্বিগুণ, 4 থেকে 8 মানে কত দ্বিগুণ, 8 থেকে 16 মানে কত দ্বিগুণ। তাহলে দ্বিগুণ করে যদি বাড়ে 2 4 8 16, তারপরটা কত 32, তারপরটা কত 64, তারপরটা কত 128, এরকম করে আগাইতে থাকবে। আপনারা বলছে ধারাটি সপ্তম পদ মানে কি 1 2 3 4টা দেয়া আছে, 2 4 8 16 দেয়া আছে, তাহলে 1 2 3 4টা দেয়া আছে, এলো 5টা, এলো 6টা, এলো 7টা। এই জায়গার পদটা কত তোমরা এটা চাইছে? 1 2 3 4 4টা পদ দেয়া আছে, সপ্তম পদটা চাইছে। দ্যাট মিন্স কি 1 2 3 এই জায়গার পদটা চাইছে। তাহলে কি করবেন? 2 4 8 16, 16 পর কত 32, 32 এর পর কত 64, তারপরে কত 128, তার মানে ধারাটি সপ্তম পদ কত 128। আমি কি বুঝাইতে পারছি?
আমি কি বুঝাইতে পারছি? একদম গত ক্লাসের আলোচনা, একদম গত ক্লাসে যা পড়াইছি তাই। তাহলে এইটা যদি হাতে কলমে করেন 27 - 9 3 - 1, 27 থেকে 9 মানে কি 1/3 গুণ কমছে। তাহলে 1/3 গুণ করে যদি কমে তাহলে 1/3 মানে কি 1/3। 27 থেকে 9 হয়েছে মানে কি এই জায়গায় 2 থেকে 4 হয়েছে মানে কি দ্বিগুণ হয়েছে। আর 27 থেকে 9 হয়েছে, প্লাস মাইনাসের হিসাব পরে আসেন। 27 থেকে 9 মানে কি 1/3 হয়েছে। তাহলে প্রত্যেকটা যদি 1/3 হয় তাহলে 1-এর পরেরটা হবে কত? 1/3। তাহলে এখন হচ্ছে প্লাস না মাইনাস? এটা হচ্ছে প্লাস, তাহলে পরেরটা হবে কি মাইনাস, তারপরটা কি প্লাস, তারপরটা কি মাইনাস, তাহলে তারপরটা হবে কি প্লাস। আমি কি বুঝাতে পারছি? এই প্লাস মাইনাসের গল্প কিন্তু আমি গত ক্লাসে শিখাইছি। তাহলে আপনার যদি প্লাস মাইনাস দেওয়া থাকে তখন গল্প কি প্রথমটা প্লাস হলে তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস। তাহলে পরবর্তী সংখ্যাটি কত? 1/3। সবাই কি কনসেপ্টটা বুঝছেন? এই কনসেপ্টে আমরা গত ক্লাসে সবগুলা ম্যাথ করছি। যদি বুঝে থাকেন তাহলে লেখেন সি ডান, যদি বুঝে থাকেন তাহলে লেখেন সি ডান। আপনি যদি কেস 1 মুখে মুখে বুঝে থাকেন আপনার কেস 2 শেষ। সবাই একটু ফিডব্যাক দেন, সবাই একটু ফিডব্যাক দেন। কেস কি এটা ডান হয়েছে নাকি, মানে সি ডান হয়েছে নাকি? আমি দুইটা নিয়মই দেখাই দিলাম, হাতে কিভাবে করেন সেটাও দেখাই দিলাম, মুখে মুখে কিভাবে করেন সেটাও দেখাই দিলাম। মুখে মুখে এই জায়গার সবগুলা ম্যাথ একই নিয়ম। আচ্ছা, এবার আসেন কেস 2। এই ম্যাথটা হচ্ছে আমি হাতে কলমেও দেখাই দিব, আবার হচ্ছে মুখে মুখে করাটাও দেখাই দেবো। প্রথমে মুখে মুখেটাই দেখাই। 6 নম্বর, (128 + 64 + 32 + ডট ডট ডট) ধারাটির কোন পদ হাফ? আচ্ছা ভাই, প্রথমে হাতে কলমে দেখাই, তাহলে আবার অনেকে হচ্ছে আগ্রহ পাবেন না। আচ্ছা, আমাদের প্রথমে ডিটেলসটা ছিল কি n-তম পদ সমান সমান হচ্ছে কি a⁴n-1। আমারে বলছে কি 128 হচ্ছে কি আমার a ইন্টু আমার আর হচ্ছে কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তার মানে হাফ টু দি পাওয়ার কোন পদ? কোন পদ মানে কি n এর মান চাইছে, তাহলে n-1। আচ্ছা, n-তম পদ মানে অলওয়েজ ধরবেন শেষ পদ, n-তম পদ মানে কি অলওয়েজ শেষ পদ। তাহলে 128 + 64 + 32 + ডট 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 ধারাটির কোন পদ হাফ? এটাই কি n-তম পদ বা শেষ পদ? আমরা শিখছি কি, আমরা সমান্তর ধারার টাইপ 2 তে শিখছিলাম কি, আমরা সমান্তর ধারার টাইপ 2 তে শিখছিলাম কি n-তম পদ মানে কি আমার শেষ পদ। তাহলে n-তম পদ মানে হচ্ছে কি শেষ পদ। তাহলে শেষ পদ দেওয়া আছে কত? হাফ। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে এখন একটু আমরা ক্যালকুলেট করি, আমরা একটু তাহলে ক্যালকুলেট করি। 128 ইন্টু হাফ টু দি পাওয়ার n-1 সমান সমান হচ্ছে হাফ। এখন এই 128 দিক গুণ করে নেন, তাহলে হাফ টু দি পাওয়ার n-1 সমান সমান কত? 1 × 2 × 128। তাহলে 2 × 128 মানে হচ্ছে 256, 256 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8। তাহলে ফাইনালি আসে কত? হাফ টু দি পাওয়ার 258 মানে কি 2 টু দি পাওয়ার 8। আচ্ছা, এই জায়গাটা যারা একটু কম বুঝছেন, এই জায়গাটা যারা একটু কম বুঝছেন কোনো সমস্যা নেই, এটি আমাদের পরবর্তী ক্লাসের আলোচনা সূচক। এই জায়গাটা যারা একটু কম বুঝছেন তাদের ভয় পাওয়ার কিছু নাই, আমাদের পরবর্তী আলোচনাটাই হচ্ছে এই সূচকের উপর। তাহলে এই বেজ আর এই বেজ যদি সমান হয় তাহলে পাওয়ার দুইটা সমান, তাহলে n-1 সমান হচ্ছে 8, তাহলে n = 9। যারা এই জায়গাটা একটু কম বুঝছেন কোনো সমস্যা নাই, আমরা পরের ক্লাস সূচক পড়াবো, সূচকে আমরা এইসবই শিখবো। আপাতত শুধু জানা রাখেন যে এইটা এইভাবে বের করে। আর যদি কেউ কম বুঝে থাকেন এই কেস 2 এর পাশে লিখে দেন যে হাতে কলমে শিখবো সূচক করার পর। আমি কি বুঝাইতে পারছি? আমি কি ভাই বুঝাইতে সক্ষম হয়েছি? আমি কি বুঝাইতে পারছি বুঝাইতে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার ফর্মুলা দিয়ে যদি করেন, আর যদি হাতে কলমে না করে মুখে মুখে করেন তাহলে তো এই গল্প আপনি গত ক্লাসেই শিখছেন। কেমনে? আপনারা বলছে 128 + 64 + 32 + ডট 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 ধারাটির কোন পদ হাফ? খুব ভালো কথা। তাহলে আমরা একটু দেখি 164 28 হয়েছে কত? 64, মানে অর্ধেক হয়েছে। 64 অর্ধেক কত? 32, 32 অর্ধেক কত? 16, 16 অর্ধেক কত? 8, 8 অর্ধেক কত? 4, 4 অর্ধেক কত? 2, 2 অর্ধেক কত? 1, 1 অর্ধেক কত? হাফ। দেখেন 128 64 32 কোন পর্যন্ত গেছে? হাফ পর্যন্ত গেছে। 164 28 অর্ধেক কত? 64, 64 অর্ধেক কত? 32, 32 অর্ধেক কত? 16, 16 অর্ধেক কত? 8, 8 অর্ধেক কত? 4, 4 অর্ধেক কত? 2, 2 অর্ধেক কত? 1 অর্ধেক কত? হাফ। তাহলে মোট পদ হচ্ছে কটা? 1টা 2টা
3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তার মানে ধারাটির কোন পদ হাফ? 9th পদ। আমি কি বুঝাইতে পারছি? আমি কি ভাই বুঝাইতে সক্ষম হয়েছে? গল্পটা দেখেন, মুখে মুখে একদম সেম। আমরা প্রথম ক্লাস যেটা গুণোত্তর ধারার গত ক্লাস করছিলাম, ওখানে যেভাবে আমরা ধারাটা তৈরি করছি এইভাবেই ধারাটা তৈরি করলাম যে এটা হাফ করে কমতেছে, তাহলে সবগুলো হাফ করে কমবে। কমতে কমতে লাস্ট পদ দেওয়া আছে কত? হাফ। সেই পর্যন্ত যান, তাহলে পদ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। সবাই কি বিষয়টা বুঝছেন? সবাই যদি বিষয়টা বুঝে থাকেন তাহলে একটু লেখেন তো এক্সাম্পল 6 ফুল নাম। আর যারা হাতে কলমে একটু কম বুঝছেন কোনো সমস্যা নাই, আমাদের পরের ক্লাস হচ্ছে সূচকে আমরা এগুলাই করব। এই যে সলভ যেটা করছি এটাই আমরা সূচকে সারাদিন বসে পড়বো। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, আমি একটু প্রসিডিউরটা বলে দেবে। ক্লাসে কেউ কখনো কোনো কিছু লিখবেন না, সবাই হচ্ছে স্ক্রিনশট নেবেন। ক্লাস হচ্ছে লেখার জায়গা না, ক্লাস হচ্ছে বোঝার জায়গা। আমার কথাটা একটু মনোযোগ সহকারে সবাই বোঝেন, পড়ার স্ট্র্যাটেজিটা সবাই একটু বুঝে নেন। আমরা ক্লাসে পুরো ক্লাসটা বোঝার চেষ্টা করব, একই সাথে বোঝা এবং একই সাথে লেখা দুইটা কখনো হবে না। আপনি যখন লিখবেন তখন ফুল কনসেন্ট্রেশন থাকে লেখার দিকে, আর আপনি যখন শুনবেন তখন ফুল কনসেন্ট্রেশন থাকে শোনার দিকে। আপনি একের সাথে যদি লিখতে যান এবং শুনতে যান কোনোটাই প্রপারলি হবে না। এর জন্য আপনাদের কাজ হচ্ছে আমি ক্লাসে যা বোঝাচ্ছি এটা প্রপারলি বোঝা। যেখানে আমি যা সলভ করছি আপনি এটার একটা স্ক্রিনশট নেন। এইবার আপনি ক্লাসের পর যখন পড়তে যাবেন আটকে গেলে তখন স্ক্রিনশটের সাহায্য নেবেন। কেউ যদি আমার সাথে সাথে সলভ করা শুরু করেন তাহলে তো আপনি বুঝতেছেন না, আপনি জাস্ট লিখতেছেন। এটা কি বাংলা ক্লাস বা জিকে ক্লাস যে আমি নোট করতেছেন? আপনি তাকে বুঝবেন, বোঝার পর আপনি করে দিবেন। এভাবে যদি করেন তাহলে কোনো প্রবলেম নাই। স্ক্রিনশট নিয়ে ক্লাস করবেন, প্রয়োজনে একটা ক্লাসে 10টা বা 15টা স্ক্রিনশট নেন, তারপর নোট করার পর সেই স্ক্রিনশট ডিলিট করে দেন, তাহলে তো বিষয়টা হয়ে গেল। আমরা কি বুঝাইতে পারছি প্রসিডিউরটা? আচ্ছা, প্রসিডিউরটা যদি বুঝে থাকে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পল নাম্বার 7। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 7। আচ্ছা, প্রথমে 7 নম্বর এক্সাম্পলটা আমি হচ্ছে হাতে কলমে করে দিচ্ছি। এটাও যদি কেউ একটু হাতে কলমের প্রসিডিউরটা কম বোঝেন কোনো সমস্যা নেই, এগুলো সূচকের আলোচনা, এগুলো হচ্ছে সূচকের ক্লাস করলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের নেক্সট ক্লাসই সূচক। 7 নম্বর কি বলছে? 1/√2, 1, ধারাটির কোন পদ 8√2। আচ্ছা, আমরা শিখছি কি সূত্র অনুসারে যদি করি, আমরা সূত্র কি শিখছি? n-তম পদ সমান কি a⁴n-1। আচ্ছা, n-তম পদ মানে হচ্ছে শেষ পদ। আমার শেষ পদ দেয়া আছে কত? 8√2। এর মান কত? 1/√2। আর কত? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তাহলে 1 × √2, দ্যাট মিনস আর এর মান হচ্ছে √2, √2n-1। আচ্ছা, এখন এটার একটু সুন্দর করে সাজিয়ে লিখি। আপনি এখন এই √2 এর সাথে গুণ করেন, তাহলে √2 যদি এর সাথে গুণ করেন তাহলে আসে কত? √2n-1 সমান কি 8√2 × √2। যারা জানেন না আপাতত জেনে না, √2 মানে কি 2, তাহলে এটা মানে হচ্ছে 2, তাহলে আসে কত? আলটিমেটলি 16। এই 16 মানে হচ্ছে √2⁸। অনেকে এই জিনিসটা বোঝেন না, না বুঝলে কোনো সমস্যা নেই ভাইয়া, এগুলো আমি সূচকে পুরো একটা ক্লাস নিয়ে আলোচনা করব। এই কারণে এগুলা যারা এখন বুঝতেছেন না জাস্ট সূচক লিখে রাখেন, আমি সূচক করানোর পর কেস টুর ম্যাথগুলো আপনি হাতে কলমে করবেন। তাহলে এই জায়গার বেজ আর এই জায়গার বেজ যদি সমান হয় তাহলে এই জায়গার পাওয়ার আর এই জায়গার পাওয়ার সমান, তার মানে n-1 সমান হচ্ছে 8, তাহলে n = 9। যারা বুঝছেন আলহামদুলিল্লাহ, যারা বোঝেন নাই এই কেস 2 এর পাশে লেখেন হাতে কলমে শিখব সূচক করার পর, শিখব সূচকের ক্লাসের পর, ঠিক আছে? কারণ এই কনসেপ্টগুলো আমি সূচকের ক্লাসে শিখাবো। 16 দিয়ে আমি কিভাবে √2⁸ লিখলাম, কেন n-1 সমান 8 লিখলাম, এখন অযথা আমি টাইমটা নষ্ট করবো না, কারণ এটা আমাদের সূচক অনেক সময় নিয়ে শিখতে হবে। তাহলে আমরা মানে হাতে কলমে সবাই বুঝছি। হাতে কলমে যদি বুঝে থাকে এবার আসেন মুখে মুখে কিভাবে করব। আমাদের টার্গেট হচ্ছে গুণোত্তর ধারার ম্যাথ মুখে মুখে করা। আমাদের টার্গেট কি? গুণোত্তর ধারার ম্যাথ হচ্ছে মুখে মুখে করা। আচ্ছা, তাহলে মুখে মুখে করলে আমাদের কি অনেক টাইম সেভ হবে, কারণ এটা যদি সূত্র দিয়ে করা অনেক সময় লাগবে না। আচ্ছা, কি বলছে? 1√2
√2 কোন পর্যন্ত যাইতে বলছে 8 √2 পর্যন্ত। আচ্ছা √2 1/√2 থেকে 1 এই জায়গায় হচ্ছে √2 গুণ বাড়ছে। যদি কেউ না বোঝেন তাহলে একটু আর এর মানটা বের করে নেন। আর এর মান কত আসে? √2 আসে। তাহলে এইটা 1 হইছে, তারপরেরটা হচ্ছে √2, তাহলে তারপরেরটা কত হবে দেখেন, বিষয়টা একটু বোঝেন। এই জায়গার ক্যালকুলেশনটা কিন্তু একটু পেছানো না। এখন আপনার যেহেতু পেছানো 1/√2, এটা হচ্ছে 1, তারপরটা √2, তাহলে √2 করে বাড়তেছে, এটা √2 করে বাড়ছে, এটা √2 করে বাড়ছে, তাহলে এর পরেরটা কত হবে? √2 × √2 মানে কত? 2। আচ্ছা তারপরেরটা হবে কত? 2√2, তারপরেরটা হবে কত? 4, তারপরেরটা হবে কত? 4√2, তারপরেরটা হবে কত? 8, তারপরেরটা হবে কত? 8√2। তার মানে কি 1 2 3 4 5 6 7 8 9, তার মানে নবম পদ। এখন অনেকে প্রশ্ন করতে পারবে ক্যালকুলেশন তো কিছুই বুঝি নাই। আমি বুঝিয়ে দিতেছি, যারা কম বুঝছেন তাদের সূচকের ক্লাস করেই পুরোটা বুঝতে হবে। এটা সূচকের আলোচনা। একটু দেখেন 1√2 1√2, আমার √2 করে বাড়তেছে সব। তাহলে √2 পরেরটা কত হবে? √2 সাথে √2 গুণ, √2 সাথে √2 গুণ, দ্যাট মিনস কি 2। আচ্ছা 2 পরেরটা কত হবে? আবার √2 গুণ 2√2। এইবার যখন আবার √2 সাথে √2 গুণ করবেন তাহলে কত? 2, 2 এর সাথে 2 গুণ করলে কত? 4, তারপরটা আবার √2 গুণ করলে কত? 4√2, এর সাথে আবার √2 গুণ করলে কত? 2, 2 এর সাথে 4 গুণ করলে কত? 8, তারপরে আবার কত? 8√2। এটা কিছুই না, যারা ক্যালকুলেশন খুব ভালো বোঝেন তাদের অলরেডি হয়ে গেছে। আর যাদের একটু ল্যাকিংস আছে, এই √2 গুণ করলে কি হয়, তারা সূচকে পুরো বিষয়টা বুঝে যাবেন। সবাই একটু কমেন্ট করেন কেস টু ফুলডার। আর যারা মোটামুটি বুঝছেন তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনি সূচকের ক্লাস পুরোটা করে তারপর কেস টু করবেন। আপনার কেস টু এখন করার দরকার নাই, হাতে কলমেও করার দরকার নাই, মুখে মুখে করার দরকার নাই। আপনাকে আমি যখন পুরো সূচকটা পড়াবো তখন আপনি কেস টু করবেন, যারা কেস টু কম বুঝছেন। আর যারা পুরো বুঝে গেছেন তারা তো পুরো বুঝেই গেছেন। তাহলে যারা পুরো বুঝছেন তারা একটু কমেন্ট করেন তো কেস টু ফুল ডান। একজন লিখছে ভাই আপনি বস, আমি যে বস এটা আমি কেস 3 পড়া নিজেই বলবো আমি বস। কেস 3টা পড়াই, তারপর সবাই স্বীকার করবেন যে রাহাত ভাই আসলেই বস। নিজেই নিজের বস বললাম, কেন বললাম আমি দেখাই দিতেছি। কেস 3টা পড়াই, তারপর আপনারা নিজেরাই বলবেন যে আসলেই ভাইয়া ম্যাথ জানে, জানি না পড়াই। আচ্ছা আজকের সাউন্ডটা কেমন একটু বলেন তো, সাউন্ড সিস্টেমটা কেমন হয়েছে, আগের থেকে ভালো না খারাপ? একটু সবাই কমেন্ট করেন তো, একটু সবাই কমেন্ট করেন আজকে সাউন্ড সিস্টেমটা কেমন, আজকে সাউন্ড সিস্টেমটা কেমন। এবার আমি ভাইয়া কেস 3 প্রথমে হাতে কলমে করাচ্ছি, তারপর যে লিখছেন ভাইয়া আপনি বস, আপনার কাছে জানতে চাবো যে ভাইয়া কি আসলে ম্যাথে বস কিনা। আমি প্রথমে হাতে কলমের নিয়মটা শিখাই, তারপর আপনার আমি টেকনিক শিখাবো। বাংলাদেশের কোনো গাইড বই এই টেকনিক খুঁজে পাবেন না। আমি কেস 3তে এখন যে টেকনিকটা দেখাবো, আগে আমি মূল নিয়মটা দেখাই। মূল নিয়ম না শিখে আপনি যদি টেকনিক শিখতে চান কিছুই বুঝবেন না, কথা কি বুঝছেন? আর আমাদের এবার পরীক্ষা অনেক দেরিতে, আমরা ইনশাল্লাহ খুব ধীর স্থির ভাবে সুন্দর করে শিখে ফেলবো। দেখছেন আপনারা কিন্তু একদিন শুধু কমপ্লেন করছেন যে ভাইয়া সাউন্ড সিস্টেমটা তো একটু সমস্যা। আপনাদের ব্যাচ থেকে একদিন কমপ্লেন আসছে, আর আমার ব্যাংক ম্যাথ ব্যাচ দিয়ে একদিন, মানে পরপর 2 দিন কমপ্লেন আসছে। তার মানে পরপর যেহেতু 2 দিন কমপ্লেন আসছে তার মানে ডেফিনেটলি সাউন্ড সিস্টেমের প্রবলেম। আমি কিন্তু আজকে এই সাউন্ড সিস্টেমের পিছনে সারাদিন ব্যয় করছি, এই কারণে আমার ক্লাসটা নিতে একটু দেরি হয়ে গেছে। যে একটু ট্রায়ালও তো দিতে হবে, কারণ আমি এক্সপেরিমেন্ট কোনোদিন আমার ক্লাসে চালাই না, কথা বলছেন। এই কারণে যদি কখনো 15-20 মিনিট দেরি হয় বা কোনোদিন যদি ক্লাস বাদ হয়, মনে করবেন এটা আপনাদের ভালোর জন্য হয়েছে, খারাপের জন্য না। আর আমি কোনো তাড়াহুড়ো করেও ক্লাস নিই না, মনে করেন সারাদিন বাইরে ছিলাম, কোনো মতে বাসায় আসলাম, আর সেই সাউন্ড সিস্টেমটা লাগিয়ে ক্লাস না শুরু করে দিলাম, এই কাজ আমি কোনোদিন করি না। কারণ আমি যদি তাড়াহুড়ো করে অনেক দেরিতে বাসায় আসি, আইসা যদি আমি একটু রেস্ট না নিয়ে ক্লাস নেই, আমার ক্লাস কোনোদিন ভালো হবে না। এই কারণে আমি কিন্তু প্রথম ক্লাসের দিনই বলে দিছি, যদি কখনো 15-20 মিনিট ক্লাস পিছায় আপনি ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, মনে করবেন এটা আমাদের ভালোর জন্যই হচ্ছে। কারণ আমি একটু ঠান্ডা হয়ে যদি ক্লাসটা নেই, তাইলে আমি ক্লাসটা যতটা সুন্দরভাবে নেব। আমি তাড়াহুড়ো করে নিলে কি ক্লাসটা কোনো ততটা সুন্দর হবে? আর আপনি তো বাসাতেই আছেন, আপনি তো বাসার বাইরে নাই যে 15 মিনিট দেরি হয় মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, বা একদিন ক্লাস না হয় অনেক ক্ষতি হয়ে গেছে, বিষয়টা কিন্তু এরকম না। আচ্ছা ভাইয়া এইবার আসেন কেস 3, খুব মনোযোগ সহকারে আমার কথাটা শুনবেন। আমি প্রথমে কেস 3 হাতে কলমের নিয়মটা দেখাবো। হাতে কলমে করতে এটা একটু সময় লাগবে, আমি হাতে কলমের নিয়মটা দেখে তারপর টেকনিক শিখাবো। প্রথমে সবাই হাতে কলমের নিয়মটা। আচ্ছা প্রথমে আসেন, বলছে কি 10 নম্বর এক্সাম্পলে একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20, তৃতীয় পদটি 20, আচ্ছা, এবং ষষ্ঠ পদটি
160 হলে আপনার কাছে সাধারণ অনুপাত চাইছে। প্রথম কোশ্চেন হচ্ছে আর এর মান চাইছে। আচ্ছা, খুব ভালো কথা। তৃতীয় পদটা 20। আচ্ছা, আমরা শিখছি কি তৃতীয় পদ মানে কি, যা থাকবে তার থেকে পাওয়ার হচ্ছে 1 কম, তার মানে a ইন্টু আর স্কোয়ার সমান সমান কত, 20। আচ্ছা, ষষ্ঠ পদ মানে কি, আর এর পাওয়ার হবে 1 কম, তাহলে ষষ্ঠ পদ দেওয়া থাকলে আর এর পাওয়ার হবে কত, 5। এটা সমান সমান দেওয়া আছে কত, 160। এটা দিলেন সমীকরণ নাম্বার 1, এটা দিলেন 2। এখন আপনি 1/2 করবেন অথবা 2/1 করবেন, কোনো সমস্যা নেই। 1/2 করলেও যেই কথা, 2/1 করলেও একই কথা। সবাই একটু মনোযোগ দিয়ে বুঝছেন। আপনার তৃতীয় পদ মানে কি, এ আর 3 থেকে 1 কম হবে ম্যাজিক বক্স অনুসারে, এ আর স্কয়ার, এটা সমান সমান কত, 20। ষষ্ঠ পদ মানে কত, 1 কম, তার মানে এ আর টু দি পাওয়ার 5 সমান সমান কত, 160। আচ্ছা, এখন এটার 1 দিলাম, এটার 2 দিলাম। আপনি 1/2 করতে পারেন, 2/1 করতে পারেন। তাহলে 1/2 যদি 2 করি তাহলে কি, এ আর স্কয়ার ডিভাইডেড বাই এ আর টু দি পাওয়ার 5 সমান সমান কত, 20 ডিভাইডেড বাই 160। এ কাটা যায়, আর স্কয়ার ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 5, এটা মানে হচ্ছে 1/r কিউব। এটাও যারা একটু কম বুঝছেন, সূচকের ক্লাস করলে ক্লিয়ার হয়ে যাবেন। 0 0 কাটা যায়, এই জায়গায় আসে কত, 1/8। তাহলে 1/8 মানে হচ্ছে কি 1/2 কিউব, দ্যাট মিনস হচ্ছে কি 1/2 হোল কিউব। আর 1/r কিউবের কি লেখা যায়, 1/r হোল কিউব সমান সমান কি 1/2 কিউব। তার মানে 1/r ইজ ইকুয়ালস টু 1/2, দ্যাট মিনস r ইজ ইকুয়ালস টু 2। সবাইকে আমার কথা বুঝছেন? আর এর মান বের করাটা আপনি 1/2 করবেন অথবা 2/1 করবেন। যদি 2/1 করতাম তাহলে কোনো সমস্যা নাই, 2/1। 2 এ কি, এ আর টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এ আর স্কয়ার, আর 160 ডিভাইডেড বাই 20। তাহলে এ কাটা যায়, এখানে আসে আর কিউব, 0 0, এখানে আসে 8 মানে হচ্ছে 2 কিউব, তাহলে আর ইজ ইকুয়ালস টু হচ্ছে 2। আচ্ছা দেখেন, এই জায়গায় একটা খেলা আছে, খেলাটা দেখেন। আপনি যখন 1/2 করছেন তখন আর এর মান 2 বের হইছে, অনেক বেশি লাইন লাগছে। আর যখন আপনি 2/1 করছেন তখন কিন্তু আর এর মান বের হইছে, অনেক কম লাইন লাগছে। তার মানে কি, আপনি অলওয়েজ ভাগ করবেন বড় ডিভাইডেড বাই ছোট। এটা হচ্ছে আমার ছোট, এটা হচ্ছে আমার বড়, তাহলে আমি ভাগ করবো কি, বড় ডিভাইডেড বাই ছোট। এ আর টু দি পাওয়ার 5 মানে 160, আর এ আর স্কয়ার মানে 20। তাহলে বড় কোনটা, এটা না? পাওয়ারও বড় কোনটা, এটা না? তাহলে বড় ভাগ ছোট করলে কি আমার ক্যালকুলেশনটা ছোট হয়ে যায়। তাহলে আর এর মান কত, 2। সবাই কি বুঝছেন? আর এর মান 2। তাহলে আপনারা যদি আর বাইর করতে বলে আপনি কি পারবেন? আচ্ছা, কোশ্চেন যদি আরেকটু পেছায় তাইলে বলবে এ বাইর করো। কোশ্চেন যদি আরেকটু পেছায় তাহলে বলবে এ বাইর করো। আচ্ছা, আমরা আর বাইর করার সময় কি করব, বড় ভাগ ছোট করব। 1/2 চিন্তা না করে যেটা বড় সেটা ভাগ ছোট করে দিবেন। আপনি এখন 1/2 করলেও সমস্যা নাই, 2/1 করলেও সমস্যা নাই, কিন্তু 2/1 যদি করেন তাহলে রেজাল্টটা দ্রুত আসবে। আচ্ছা, তাহলে সাধারণ অনুপাত আর যদি চায় আমরা সবাই পারছি, সাধারণ অনুপাত আর চাইলে আমরা সবাই পারছি। এখন যদি কোনো কারণে প্রথম পদ চায়, প্রথম পদ্ধতি চায়, তাহলে বিষয়টা আরেকটু বড় হয়ে যাবে। বড় কি, আর এর যে মানটা বাইর করছেন এটা হয় 1 নম্বরে বসাবেন, নাহলে 2 নম্বরে বসান, যে কোনো একটা বসান করেন, 1 এ বসাইলাম। তাহলে 1 এ যদি আর এর মান বসাই, 2 স্কয়ার সমান সমান 20, 2 স্কয়ার মানে কত, 4। তাহলে এ সমান সমান কত, 20 ডিভাইডেড বাই 4, তার মানে হচ্ছে 5। আপনি 1 এ বসালেও যেই কথা, 2 এ বসাইলেও সেই কথা। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের যদি সাধারণ অনুপাত আর বাইর করতে বলে, এই 1 আর 2 নিলাম, 2/1 করলে আর চলে আসলো। এইবার যদি সাধারণ অনুপাত না চায়, প্রথম পদ চায়, তাহলে আরেকটু বড় হবে। এই আর এর মান 1 বা 2 এ বসাবেন, 1 এ বসাইলে রেজাল্টটা দ্রুত আসে। কথা কি বুঝাইতেছি? কারণ আর স্কয়ার এই জায়গায় দেখবেন আর এর পাওয়ার ছোট কোনটা, যেটা ছোট সেই জায়গায় মান বসাইলে কি দ্রুত রেজাল্ট চলে আসে। তাহলে আমি এ পাইলাম 5, আর পাইলাম 2। যদি আপনার কাছে আর চাই, এটা অ্যান্সার, এ চাইলে এটা অ্যান্সার। তার মানে পরীক্ষায় যদি এই ধরনের কোশ্চেন আসে, আপনাকে অবশ্যই 1 মিনিট সময় ব্যয় করে অঙ্কটা করতে হবে। সবাই যদি হাতে কলমের নিয়মটা বুঝে থাকেন, লেখেন এইচ ডান। সবাই যদি হাতে কলমের নিয়মটা বুঝে থাকেন তাহলে সবাই লেখেন এইচ ডান। এইবার দেখবেন রাহাত ভাই কোন জিনিস, এটা আপনারা আমি একটু দেখে দেবো। এই ম্যাথ আমরা মুখে মুখে করব। বাংলাদেশে আমার জানা মতে কোনো গাইড বই বা কোনো টিচার এই ম্যাথ মুখে মুখে করাইছে কিনা আমার ধারণা নাই। এইবার দেখেন, আপনার বেসিক আমি যেহেতু ক্লিয়ার করে দিছি, আজকে 5 নম্বর যেহেতু ধারার ক্লাস, আপনি এখন তৈরি, যারা সবগুলা ক্লাস ধারার করছেন তারা এখন তৈরি। এখন দেখেন এই বড় ম্যাথও আমি কিভাবে কনসেপ্ট দিয়ে করি, সবাই খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। তাহলে এই ধরনের ম্যাথও পরীক্ষা আসলে আপনি মাত্র 20 সেকেন্ডে করে ফেলতে পারবেন বা 10 সেকেন্ডে করে ফেলতে পারবেন। কিভাবে একটু দেখি, সবাই ভাই খুব মনোযোগ দেন, হাতে কলমে তো বুঝছেনই।
সবাই খুব মনোযোগ সহকারে বিষয়টা বোঝেন কি বলছে। এক্সাম্পল নাম্বার 10 বলা হয়েছে একটা গুণোত্তর অনুক্রমের তৃতীয় পদটি হচ্ছে 20, তৃতীয় পদটি হচ্ছে 20। সবাই খুব মনোযোগ দেন, এই জায়গায় কিন্তু বেসিকের খুব বড় লেভেলের খেলা, কারণ আপনি অনেক বড় একটা মাত্র ছোট বানাইতে যাচ্ছেন। ষষ্ঠ পদটি 160, ষষ্ঠ পদটি 160 চাইছে সাধারণ অনুপাত আর ইকুয়াল টু হোয়াট। আচ্ছা খুব ভালো কথা, অপশন দেওয়া আছে কত 5 2 4 -2। সবাই একটু গল্পটা বুঝেন। আচ্ছা আপনারা বলছে কি তৃতীয় পদ দেওয়া আছে 20 আর ষষ্ঠ পদ দেওয়া আছে 160। আপনার প্রথম কাজ হচ্ছে গুণোত্তর ধারাটা কমপ্লিট করা। দেখেন তৃতীয় পদ প্লাস ষষ্ঠ পদ প্লাস, যেহেতু সবই প্লাস তার মানে এই জায়গায় কোনো মাইনাসের বিষয় আসবেই না, কারণ আপনি সাধারণ পদ আর মানে কি জানেন দ্বিতীয় পদ। একটু আমি বেশি কথা বলে অঙ্কটা করাইতে হবে, তাহলে ক্লিয়ার হবেন না। দ্বিতীয় পদ বাই প্রথম পদ বা তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ সব যদি আমার প্লাস হয়, সবগুলো পদে যদি প্লাস হয় তাহলে আর এর মানে তো প্লাসই আসবে, তার মানে -2 কি কোনোদিন অ্যান্সার হবে? -2 কোনোদিন অ্যান্সার হবে না। আচ্ছা এইবার এটা হচ্ছে সাধারণ অনুপাতের মান। দেখেন 5 2 4, আপনি 20 যদি 5 দিয়ে গুণ করেন তাহলে পরের পদটা পাবেন 100, তাহলে 100 রে 5 দিয়ে গুণ করলে পাবেন 500। তার মানে আমার কোন অবস্থার সাথে সাধারণ অনুপাত কিন্তু 5 হতে পারে না। কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা এই জায়গায় এসে একটু 20 আর 120 এর ভিতরে যেহেতু পার্থক্য কম, আমরা প্রথমে একটু ছোটটা টার্গেট করি। ছোটটা হচ্ছে 2, তাহলে 20 এর সাথে যদি 2 গুণ করেন তাহলে আসে কত 40। আচ্ছা এটা হচ্ছে চতুর্থ পদ, 40 এর সাথে যদি 2 গুণ করেন তাহলে আসে কত 80। 80 সাথে যদি 2 গুণ করেন তাহলে আসে কত 160। তার মানে আর এর মান যদি 2 হয় তাইলে কি আমার এই ধারাটা আমি পাচ্ছি না? তাহলে যদি পরীক্ষায় বলে আর এর মান কত তাহলে অ্যান্সার কত 2। আপনি কি বুঝাইতে পারছেন? দ্বিতীয় পদের সাথে আমি যদি আর গুণ করি তাহলে তৃতীয় পদ পাবো, তৃতীয় পদের সাথে 2 গুণ করলে চতুর্থ, পঞ্চম মানে তৃতীয় পদের সাথে 2 গুণ করলে চতুর্থ পদ, চতুর্থ পদের সাথে 2 গুণ করলে পঞ্চম পদ, পঞ্চম সাথে 2 গুণ করলে 160 মানে ষষ্ঠ পদ। আপনি কি আমার কথা বুঝছেন? তাহলে যদি এই কোশ্চেনটা দেয় তৃতীয় পদ 20 ষষ্ঠ পদ 160 হলে আমি আরো একটা এক্সাম্পল দেবো। তাহলে আপনারা যদি বলা হয় আর এর মান কত, প্রথমে মাইনাস কেন হইল না আপনি তো এটা বুঝেই গেলেন, যেহেতু 20 আর 120 এর ভিতর পার্থক্য খুব বেশি না, এই কারণে আপনি ছোটটা দিয়ে প্রথমে গুণ করেন 2 দিয়া, যদি 2 না মিলে তারপর দেখবেন 60 দিয়া, যদি 60 না মিলে তাহলে অটোমেটিক অ্যান্সার কত 5 কি আর দেখার দরকার আছে? সবাইকে এই পর্যন্ত নিয়মটা বুঝছেন? এই পর্যন্ত যদি নিয়মটা বুঝেন একটু লেখেন তো এম ডান। আমি ভাই 2টা ম্যাথ করাবো, ক্লিয়ার হয়ে যাবেন। আমি এই আরো 2টা ম্যাথ করাবো, না বুঝে যাবেন না। আপাতত এম ডান হয়েছে কিনা একটু লেখেন। হ্যাঁ ম্যাথের, আমি তো পড়ছিলাম মেসি। আমার কেউ কখনো ম্যাথের নেইমার বলবেন না, আমি এটা শুনলে খুব কষ্ট পাই। আমার ম্যাথের নেইমার বলা যাবে না, যাই বলেন কোনোভাবে ম্যাথের নেইমার বলবেন না, তাইলে আমি আমার ক্যারিয়ার নিয়ে শঙ্কায় পড়ে যাই যে তাহলে কি পড়াই না অভিনয় করি, এটা বুঝি না। কথা কি বুঝছেন? কারণ আমি তো পড়ানোর চেষ্টা করি, আমি তো অভিনয় করি না। তাহলে আমাদের যদি ম্যাথের নেইমার বলেন তাহলে তো বুঝা যাবে আমি যতটা পড়াই তার থেকে বেশি অভিনয় করি। কথা কি বুঝছেন? ম্যাথের মেসি বলা যেতে পারে, সেটা শুনতে ভালো লাগে। আচ্ছা এম ডান কি হয়েছে? আচ্ছা এইটা হলো আর দিল, সবাই একটু ভাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এইবার যদি এই কোশ্চেনটা এরকম দেয়, আর না দিয়া বলছে এ বাইর করতে, মানে 10-এর অর, তখন দেয়া আছে কি 2 5 4 আর হচ্ছে -2। সবাই একটু গল্পটা বুঝেন। এইবার আপনার কাছে যদি আর চাইতো তাহলে তো আর এর মতো করে বাইর করতে হবে। এইবার চাইছে এ, কোনো সমস্যা নাই। তৃতীয় পদ দেয়া আছে 20 আর ষষ্ঠ পদ দেয়া আছে 160। আচ্ছা এখন আপনি একটু চিন্তা করেন, যেহেতু দুইটা প্লাস, মাইনাস হওয়ার কোনো চান্স নাই। আপনার প্রথম পদটা যদি 2 হয়, এটার দ্বিগুণ করলে হইতে পারে কত 4, 4 এর দ্বিগুণ করলে 8 না, 2 দিয়া যদি 2 এর 4 গুণ করেন তাহলে 8, 8 দিয়ে 20 হয় না। তাহলে আপনার প্রথম টার্গেট হচ্ছে আপনি ধারাটা একটু মিলাবেন। কেমনে মিলাবেন? আমি যদি এটার 5 নেই, 5 এর ডাবল কত 10, 10 এর ডাবল কত 20, 20 এর ডাবল কত 40, 40 এর ডাবল কত 80, 80 এর ডাবল কত 160। তার মানে আমি যদি এর মান 5 নেই তাইলেই কি ধারাটা আমার গুণোত্তর হয়। ভাইয়া এই ম্যাথগুলা যারা খুব ভালো প্লেয়ার শুধুমাত্র তারাই এটা মুখে মুখে করতে পারবেন, আর যাদের মনে হবে বাবারে এত তো পারি না, তারা হাতে কলমে করেন, যেটা আমি শিখাইছি এগুলো কিন্তু আসে পিলিতে। হাতে কলমে করেন, যদি এ বাইর করতে বলে কম বোঝেন হাতে কলমে করবেন, আর যদি একটু ভালো বোঝার চেষ্টা করেন আমার সাথে বোঝেন, আমি আরো একটা ম্যাথ করবো, তাহলে পারবেন। আপনার টার্গেট হচ্ছে গুণোত্তর ধারাটা একটু বানাই, যে আমি 2 দিয়ে যদি শুরু করি, 2 দিয়ে আপনি কত নেবেন? 3 গুণ নিলে 8, 8 এর 3 গুণ 24,
20 তো হয় নাই। 4 যদি নেন, 4-এর ডাবল হচ্ছে 8, 8-এর ডাবল হচ্ছে 16, হয় না? কথা বলতে নাই। কিন্তু 5 নিলে 5-এর ডাবল 10, 10-এর ডাবল 20, 20-এর ডাবল 40, 40-এর ডাবল 80, 80-এর ডাবল 160। তার মানে আমি যদি এর মান 5 নেই তাহলে কি আমি গুণোত্তর ধারাটা পাচ্ছি? তাহলে এর মান কত? 5। সবাই কি বিষয়টা বুঝছেন? তাহলে আপনারা যদি এর মান বাইর করতে বলে তখন পুরো ধারাটা বানাইতে হবে, আর এর মান বাইর করতে বলে তুলনামূলকভাবে সহজ, এভাবে করবেন। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি 11 নম্বর কোশ্চেনটা একটু দেখেন। এটা 35তম পিলির কোশ্চেন। এটা মুখে মুখে কিভাবে করা সম্ভব? আর যে মুখে মুখে পারবেন না সে ভাইয়া সরাসরি সূত্র দিয়ে করবেন। সূত্র দিয়ে করতে একটু টাইম লাগবে, কিন্তু পরীক্ষা হলে মিলে যাবে। আর যদি কেউ মনে করেন যে না আমি এটা মুখে মুখে করতে চাই, মোস্ট ওয়েলকাম, একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, 11 নম্বর ম্যাথটা দেখি তো। বুদ্ধি থাকলে ভাই এগুলো কিচ্ছু না, আর এর মান বাইর করতে বললে কিছুই না। আচ্ছা, একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি যদি আর বাইর করতে বলে ভাই কোনো গল্পই না। পদটি -48 আর পঞ্চম পদটি 3/4, পঞ্চম পদটি 3/4। অনেকেই প্রশ্ন দেখেই আল্লাহ কি সম্ভব, সাধারণ পদ আর পরীক্ষা সাধারণত আরই চাই। এটা 35তম পিলির কোশ্চেন। আপনি যদি এটা ভাই হাতে কলমে করতে যান অনেকের 90 সেকেন্ডও লাগতে পারে। এটা যদি হাতে কলমে করতে যান ক্যালকুলেশনে ভাগবুক আছে। এবার আসেন মুখে মুখে কেমনে করবেন। অপশন দেওয়া আছে কত? -1/2, 1/4, -4, ডি হচ্ছে হাফ। ভাই প্রথম গল্প, যখনই আর বাইর করতে বলবে আমার দেখার কাজ কি দিছে। দ্বিতীয় পদ দিছে -48, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ দেওয়া আছে 3/4। এইটা মাইনাস, এইটা প্লাস, তার মানে স্বাভাবিকভাবে কি প্লাস মাইনাস আছে, তাহলে সাধারণ অনুপাত আর এর মান হবে কি মাইনাস। গল্পটা বুঝেন? যদি এইটাও প্লাস এইটাও প্লাস হইতো তাহলে সাধারণ অনুপাতের মান হইতো প্লাস, তখন আর আমরা মাইনাস নিতাম না। আর যেহেতু একটা মাইনাস আর একটা প্লাস, তাহলে সাধারণ অনুপাতের মান হবে কি মাইনাস। তাহলে আমার অ্যান্সার হবে কি বিও হবে না, ডিও হবে না, হয় হবে এ নাইলে হবে সি। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আচ্ছা, এখন এ আর সির যে কোনো একটা হবে, কারণ আমি প্রথমেই দেখলাম যেহেতু আমার এটা মাইনাস আর এটা প্লাস, তাহলে আর এর মান আমার ডেফিনেটলি মাইনাসই হবে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার আসেন -48। আমি যদি এইটারে চয়েস করি, এটা যদি রেজাল্ট হয় তাহলে তো অ্যান্সার এটা, এটা না হলে রেজাল্ট হবে এটা। আচ্ছা, -48 এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ, আর আমার লাগবে কি পঞ্চম পদ পর্যন্ত, তাই তো? তাহলে এইটার সাথে একবার যদি আমি -1/2 গুণ করি তাহলে আমি পাচ্ছি কত? তৃতীয় পদ। এটার সাথে যদি আমি আরেকবার -1/2 গুণ করি তাহলে আমি পাচ্ছি কত? চতুর্থ পদ। এটার সাথে যদি আমি আরেকবার -1/2 গুণ করি তাহলে আমি পাচ্ছি কি পঞ্চম পদ। তাহলে একটু দেখি তো, 2 দিয়ে 48 কাটলে আসে কত? 24। 2 দিয়ে কাটলে আসে কত? 12। 2 দিয়ে কাটলে আসে কত? 6। তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, +6। কিন্তু আমার পঞ্চম পদ হচ্ছে 3/4, এটা হয় নাই। তাহলে আমরা একটু -1/4 দিয়ে বুঝিয়ে দেই। একটু দেখেন ভাইয়া, কিচ্ছু না। -48 এটা হচ্ছে দ্বিতীয় পদ। আপনার টার্গেট হচ্ছে পঞ্চম পদটা আপনি বাইর করবেন। তাহলে এটার সাথে একবার যদি -1/4 গুণ করেন তাহলে পাবো তৃতীয় পদ। আরেকবার -1/4 গুণ করলে পাবো কত? চতুর্থ পদ। আরেকবার -1/4 গুণ করলে পাবো কত? পঞ্চম পদ। তাহলে একটু দেখি তো, সাইড দিয়ে এটা কাটলে 12, এটা কাটলে 3, আর কাটাকাটি যায় না। তাহলে 3/4, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তার মানে আর এর মান যদি -1/4 নেই তাইলেই আমার শুধুমাত্র পঞ্চম পদ আসে 3/4। আমি এই টেকনিকটা একটু কঠিন, তারপরে দেখাইলাম কেন। এই ম্যাথ আপনি যদি হাতে কলমে করতে যান আপনার 60 থেকে 90 সেকেন্ড সময় লাগবে। আর যদি পুরো বিষয়টা বুঝতে পারেন তাহলে খুব ভালো। আমি আবারও বলতেছি ভাইয়া, এই ম্যাথ হাতে কলমে পারতে হলে আপনাকে অনেক বড় প্লেয়ার হইতে হবে। যদি আপনি অনেক বড় প্লেয়ার হন, খুব ভালো বুঝে থাকেন বেসিক, তাইলেই শুধুমাত্র এই মুখ আপনি এটা হচ্ছে মুখে মুখে করবেন, আদারওয়াইজ এটা সূত্র দিয়েই করবেন। আমি কি বুঝাইতে পারছি? এখন ফাইনালি একটু ফিডব্যাক দেন, বুঝছেন কে কে? বুঝছেন কে কে? যারা বুঝছেন তারা খুব ভালো ম্যাথ বোঝা শুরু করে দিচ্ছেন, আর যারা কম বুঝছেন ভাইয়া তাকে দরকার নাই, তারা সূত্র দিয়েই করেন। কারণ এটা পারতে হলে আপনাকে একটু ভালো ম্যাথ বোঝা হইতে হবে, বোঝার মতো ইয়ে হইতে হবে। কারণ এটা আমি যে কনসেপ্ট সোজা, আমি তো পড়াই রে ভাই, এইখানে আমার কাছে তো বিষয়টা ইজি। কিন্তু এটা হচ্ছে যদি খুব ভালো ক্যালকুলেশন মুড মাইন্ড না থাকে, এটা পরীক্ষা আপনি ভুল করে আসবেন। তাহলে ভুল করার থেকে তো সূত্র দিয়ে করা বেটার। যারা যারা বুঝছেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা বোঝেন নাই তাহলে আল্লাহ হচ্ছে আমাদের ওই লেভেলের মেরিট দেয় নাই, কারণ আল্লাহকে সবাই আমাদের সমান মেরিট দিচ্ছে। এটা আপনার সীমাবদ্ধতা। যে এইটা বুঝতে পারছেন সে ম্যাথ ভালো বোঝে, আর যে বুঝতে পারেন নাই সেটা হচ্ছে আপনার সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা মানতে হবে। আল্লাহ সবাই আমাদের সমান মেরিট দেয় নাই, তাহলে আপনি কি করবেন? ফর্মুলা দিয়ে করবেন। পুরো বিষয়টা যদি বুঝে থাকেন, টাইপ 10 ডান।
এবার একটু ফিডব্যাক দেন রাহাত ভাইরে কেমন বুঝলেন। টাইপ 9 কেস 3 করাইলেও বুঝবেন রাহাত ভাই কোন জিনিস। একটু ফিডব্যাক দেন তো। রাহাত ভাই তো 5টা ক্লাস করলেন অনেকেই, কি মনে হয়েছে? দ্বারা আরেকটা কেস পড়াবো, তাইলেই মোটামুটি বুঝে যাবেন যে দ্বারার ইনশাল্লাহ যে কোনো কোশ্চেন পারা কত ইজি। তাহলে আমি 5টা ক্লাসে কি 5 ঘন্টা পড়াইছি, 5 ঘন্টা পড়াইছি, আপনার হয়তো 5-7 ঘন্টা পড়া লাগছে। দ্বারার মতো এত বড় একটা চ্যাপ্টার, যে কোনো পরীক্ষা 1 মার্ক পাবেন, সে 1 মার্ক কি কনফার্ম হবে না? একটু ফিডব্যাক দেন তো। রাহাত ভাই সম্পর্কে 2-একটা প্রশংসা করেন, একটু প্রশংসা শুনি, তাহলে তো ভালো লাগবে। এরকম করে ভাইয়া সবই ইউনিক টেকনিকে পড়াবো, অনেক সময় নিয়ে পড়াবো। শুধু দরকার আল্লাহ জানি আমার সুস্থ রাখে, আমার মা জানি সুস্থ থাকে, ইনশাল্লাহ আপনাকে চিন্তা করা লাগবে না। তাইলে দ্বারা তো মানে এখন ললিপপ হয়ে যাবে এই আরেকটা টাইপ পড়াইলেই। লগারিদম যখন পড়াবো তখন দেখবেন ইনপুট আউটপুট দিয়ে, আর আল্লাহ এগুলো আবার কি, ইনশাল্লাহ সবই মজা করে আমরা পড়বো। আচ্ছা এবার টাইপ 9 কেস 3, এটা বাকি ছিল। আচ্ছা এটা যদি আপনি হাতে কলমে করেন, আপনি গত ক্লাসে শিখছেন, আমি একটু হাতে কলমের বিষয়টা বলি। এক্সাম্পল নাম্বার 7, এটা কি বলছেন? 0.3 প্লাস 0.03 প্লাস 0.003 ডট 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 অসীম। এই ধারাটির যোগফল কত? এরকমও কোশ্চেন দিতে পারে, অথবা এরকমও কোশ্চেন দিতে পারে। 3/10 প্লাস 3/100 প্লাস 3/1000 ডট 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 ইনফিনিটি। আচ্ছা আমরা গত ক্লাসে কি শিখছি? তুবা আপনি আমার এডমিশনের স্টুডেন্ট ছিলেন 2016 ইসিতে এডমিশনের সময়, এখন আবার রবের জন্য পড়তেছি আলহামদুলিল্লাহ। তুবা আপনি এখন পড়তেছেন কোথায়? আমার এডমিশনের এক্স স্টুডেন্ট। আচ্ছা এই কোশ্চেনটা যদি আসে, আমরা এগুলা গত ক্লাসে শিখছিলাম। আমরা শিখছিলাম কি অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি বের করার সূত্র কি? a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এইটা প্রথম পদ a, 1 ডিভাইডেড বাই r মানে কি ছিল জানি? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। এখন আপনি এখান থেকে আর বাইর করেন 3 ইন্টু 1, এটা 3 কাটা যায়, 0 0 কাটা যায়, 1/10। এখন আপনি এই জায়গায় মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলে কি অঙ্ক শেষ। তার মানে কেস 3 সবগুলা ম্যাথই আমরা গত ক্লাসে শিখছি। গত ক্লাসে আমরা শিখছিলাম কি অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি কি, এটা দরকার নেই ইয়ে করে, a ডিভাইডেড বাই 1 মাইনাস r, এই শিখছিলাম। a ছিল আমার প্রথম পদ 3/10, আর ছিল আমার দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ, মানে সাধারণ পদ। এরপর আমি ক্যালকুলেশন করলে কি অঙ্কটা হয়ে যাবে, তাই না? আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন তো বুঝছি। তাহলে ভাই আমি গতকালকে এই জিনিস করাইলাম না কেন? তার মানে চাইলে আপনি এই ম্যাথগুলা কেস 3 সবগুলা ম্যাথই গত ক্লাসে আমি যেই নিয়মে শিখাইছিলাম সেই সূত্র দিয়ে করতে পারেন। কিন্তু এইভাবে যদি করেন আপনার তো একটু সময় লাগবে। এই ধরনের ম্যাথ চাইলে পৌনঃপুনিক কনসেপ্ট দিয়ে মাত্র 5 সেকেন্ডে করানো যায়। এই কারণে আমি কেস 3টা পেন্ডিং রাখছি। সেই জিনিসটা আমি এখন দেখাই দিতেছি। সবাই আগে লেখেন তো হাতে কলমের নিয়মটা বুঝছেন কিনা। মানে আপনি কেস 3 চাইলে আমি কেস 1 কেস 2 যেভাবে ফর্মুলা দিয়ে করাইছি সেই ফর্মুলা দিয়েই করতে পারবেন। আপনি চাইলে কেস 3 ম্যাথ ফর্মুলা দিয়ে করতে পারবেন, কিন্তু ফর্মুলা দিয়ে করলে তো একটু সময় লাগবে। a ডিভাইডেড বাই 1 মাইনাস r, এর মান বসাইবেন, আর এর মান বসাবেন, একটু সময় লাগবে না? কিন্তু এরকম পৌনঃপুনিক রিলেটেড 0.3 প্লাস 0.03 প্লাস 0.003 এটা যদি আপনি যোগ করেন তাহলে 0.333 আসে না? পৌনঃপুনিক মানে কি? একই জিনিস যদি বারবার রিপিট হয়, আমরা শিখছি কি পৌনঃপুনিক মানে কি জানি? যে 0.33333 একই জিনিস যদি বারবার রিপিট হয় তাহলে আমরা কি লিখতে পারি? 0.3 পৌনঃপুনিক লিখতে পারি না? সবাই একটু গল্পটা বোঝেন ভাইয়া। আপনারা যদি এই কোশ্চেনটাতে এরকম 0.3 প্লাস 0.03 প্লাস 0.003 আপনি দেখেন এক্সাম্পল নাম্বার 7, 8, 9, 10 সবগুলা কি পৌনঃপুনিক কনসেপ্ট না? সবগুলা কি পৌনঃপুনিক কনসেপ্টটা? আচ্ছা আপনার শেষ, অনার্স শেষ করে ফেলছেন? আচ্ছা মাস্টার্স করতেছে, আমার স্টুডেন্টরা তো বড় হয়ে গেছে। আচ্ছা তাহলে আমরা এইটারে যদি যোগ করি তাহলে আসে কত? 0.333। পৌনঃপুনিক মানে কি? একই জিনিস যদি বারবার রিপিট হয়। এগুলার আরো বিস্তারিত মূলদ অমূলদ সংখ্যার ক্লাসে। আচ্ছা এই 0.3 পৌনঃপুনিকে লেখা যায় 3 - 0 ডিভাইডেড বাই 9, দ্যাট মিন্স 3/9। 3/9 মানে কি? 1/3। আচ্ছা এই যে আমি এই 0.3 পৌনঃপুনিকে এটা এইভাবে লিখলাম, এইটা জানারও একটা টেকনিক আছে। এটার জন্য একটা ক্যালকুলেশনের ক্লাস আছে আমার 30 মিনিটের। সবাই একটু মনোযোগ সহকারে আমার কথাটা ভাবে বুঝেন। আমার আজকের ক্লাস শেষ হলে আমি আপনাদের একটা ভিডিও আপলোড করব। সবাই ওই ভিডিওটা শিখবেন। ওইটা ক্যালকুলেশনের
ম্যাজিক ক্লাস, ওখানে আমি অনেক ক্যালকুলেশনের ম্যাজিক দেখে দেবো। জাস্ট 30 থেকে 40 মিনিট যেই সব ক্যালকুলেশন আমরা এতদিন একটু সময় নিয়ে করতাম, এগুলা কিভাবে মুখে মুখে করা যায় সেই ক্লাসটা করবেন। ওখানে আমি এই পৌনপুনিক থেকে এই মানটা কিভাবে বের করে সেটা শিখিয়ে দিছি। তাইলে কিন্তু আপনার এই ম্যাথ এখন মাত্র 10 সেকেন্ড হয়ে গেল। আমি কি বুঝাতে পারছি? আমি কিন্তু কোনো ফর্মুলাতে চাই নাই। তার মানে কেস 3 ম্যাথ করবো আমরা পৌনপুনিক কনসেপ্ট দিয়ে। পৌনপুনিক কনসেপ্ট মানে কি, যোগ করলে যদি একই জিনিস বারবার আসে তাহলে 0.33 মানে কি বারবার 33 আসতেছে, তাহলে কি 0.3 পৌনপুনিক। এইটার মান আমরা কিভাবে 1/3 বাড়ি করছি, এটা হচ্ছে ক্যালকুলেশনের ম্যাজিক ক্লাসটা সবাই করবে। এখানে পৌনপুনিকের বাইরেও আমি কিছু ক্যালকুলেশন শিখেছি যেগুলো খুব দ্রুত কিভাবে করতে হয়। কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে আমাদের ধারা পুরোটাই শেষ। এখনো কথা শেষ হয় নাই। এখন আপনার আমি করণীয় বলে দিচ্ছি। যেহেতু আমাদের ধারা প্রথম চ্যাপ্টার ছিল এবং অনেকেই ভর্তি, কেউ আগে হইছেন কেউ পরে হইছেন, আমাদের প্রত্যেকটা অধ্যায় শেষ হলে একটা করে পরীক্ষা নেওয়া হবে। আমাদের শিডিউল ক্লাস হচ্ছে, সবাই একটু মনোযোগ সহকারে শুনেন, শনি সোম বুধ। তাহলে আমাদের সূচক তো বুধবার দিন শুরু হওয়ার কথা ছিল, আমরা সূচক বুধবার দিন শুরু করব না, আমরা সূচক শুরু করব আগামী শনিবার দিন থেকে। সূচকের ক্লাস হবে আগামী শনিবার, তার মানে বুধবার দিন কোনো ক্লাস হবে না। কেন হবে না সেটার ব্যাখ্যা দিচ্ছি। সূচকের উপর মোট 4টা ক্লাস হবে। সূচকের 4টা ক্লাস করলে আপনি সূচক এরকম পানির মতো পারবেন। সূচকের পর আমি লগারিদম পড়াবো, লগারিদমের উপর 4টা ক্লাস হবে। ওই 4টা ক্লাস করলে আপনি লগারিদমও পারবেন। তার মানে সূচক দ্বারা লগারিদম 3টা যদি পারেন 3 মার্ক কমপ্লিট, 15 মার্কে। কথা কি বুঝতে পারছি? এই ক্লাসটা আমি বুধবার দিন নিচ্ছি না, এই কারণে অনেকেই আজকে ভর্তি হয়েছে, কেউ কালকে ভর্তি হয়েছে। সবাই যাতে ধারার 5টা ক্লাস করে শুক্রবার দিন খুব সুন্দর করে পরীক্ষাটা দিতে পারেন। শুক্রবার দিন ধারার পরীক্ষা হবে রাত 8টায়। শুক্রবার দিন ধারার পরীক্ষা হচ্ছে রাত 8টায়। ভাই আমার পরীক্ষার সিস্টেমটা খুব বেশি ভালো না, আমি প্রশ্নটা আপনাদের এই গ্রুপে আপলোড করে দেবো, সবাই কমেন্ট একটু অ্যান্সার করে দিবেন। কোনো কারণে যদি আমি পরীক্ষার পদ্ধতি ভালো করতে পারি সেটা আমি আপনাদের জানাবো। ওটা আমার পক্ষে করার মতো সময় আমার হাতে নাই, গুগল ফর্মের পরীক্ষাটা এখানে। আমি যদি কাউরে ফিট করতে পারি তাইলে আমি সেভাবে পরীক্ষা নিতে পারি। আদারওয়াইজ পরীক্ষা এখন মতো নর্মাল সিস্টেমে আমি সারা জীবন নিছি, এখনো নর্মাল সিস্টেমে হবে। পরীক্ষাটা হবে শুক্রবার দিন রাত 8টায়। এবার আছেন ধারার নোটের পুরস্কার। যারা ভালো নোট করবেন, ভালো নোট মানে কি পুরা ধারার নোট, শুক্রবার দিন রাত 8টার আগে এই সিক্রেট গ্রুপ যেটা রাহাসারের 46তম বিসিএস সকল নিয়োগের পিলি, এই ব্যাচে সবাই ফুল ধারা মানে 500টা পার্টের নোট একসাথে রাত 8টার আগে পোস্ট করবেন এবং নোটের উপরে লিখবেন রাহাসারের পেইড ব্যাচের ক্লাস নোট। ক্লাস নোট প্রত্যেকে রাত 8টার আগে পোস্ট করবেন, শুক্রবার দিন রাত 8টার আগে। এখান থেকে যেই দুইটা নোট সেরা হবে, ছেলেদের ভিতর একটা সেরা নোট 500 টাকা বিকাশ পাবে, মেয়েদের ভিতর একটা সেরা নোট 500 টাকা বিকাশ পাবে। ছেলেদের একজন পাবে 500 টাকা, মেয়েদের একজন পাবে 500 টাকা। এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ছেলেদের একজনকে একটা পুরস্কার দেওয়া হবে, মেয়েদের একজনকে একটা পুরস্কার দেওয়া হবে। এবং অনেকে একটা কমেন্ট করছেন যে ভাইয়া আপনি একটা নোট সিলেক্ট করে গ্রুপে রাখবেন কিনা। ভাইয়া এই সবগুলা নোটই তো আপনার গ্রুপে থাকবে। এখন এক একজনের কাছে এক একজনের নোট পছন্দ হবে, কেউ এক্সেরটা পছন্দ করবে, কেউ ওয়াইটটা পছন্দ করবে, কেউ জেডটা। আপনার যার নোটটা পছন্দ আপনি সেই নোটটা ফলো করেন। এই কারণে আমি কোনো নোট ফিক্সড করে গ্রুপে পোস্ট করি না, কারণ এক একজনের নোট পছন্দ, এক একজনের হাতের লেখা ভালো বোঝে। যার নোট যার পছন্দ, সাধারণত আমার গ্রুপে দেখা যায় যারা নিয়মিত নোট করে তারা রেগুলার নোট করে। আপনি 2-4টা নোট সবাই একটু আপলোড করুক, তখনই বুঝে যাবেন যে সবাই তো করতেছে, কার্ডটা ফলো করলে আপনার জন্য লাভ। কথা কি বুঝতে পারছি? এইবার সবাই, আমি ক্লাস তো দ্বারা পড়ায় ফেলছি, সবাই আমি একটা পোস্ট করব, ওখানে একটু কমেন্ট করেন দ্বারার পুরো ক্লাসটা আপনার কাছে কেমন লাগছে। যারা নতুন ভর্তি হয়েছেন সবগুলা ক্লাস একসাথে দেয়া আছে, একসাথে সবগুলা ক্লাস করে শুক্রবার দিন পরীক্ষাটা দেবেন রাত 8টায়। আমরা শনিবার দিন থেকে সূচকের জার্নি শুরু করব। তার আগে আমাদের জানি ধারা সবাই কমপ্লিট হয়ে যায়। এই ধারার 1 নম্বর জানি সবার কাছে পানি হয়ে যায়। কথা কি বুঝছেন? 1 = পানি, বুঝতে পারছি। আর আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে শনিবার দিন আর পরীক্ষা হচ্ছে শুক্রবার দিন। ইনশাল্লাহ আমরা এভাবে সময় নিয়ে সবগুলো চ্যাপ্টারই সুন্দর করে পড়াবো। আর পরীক্ষার কাছে অ্যান্সার লিখলেই হবে, কমেন্টে অ্যান্সার লিখলেই হবে, ওটা কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আমি একটা এখন পোস্ট দেবো, ওই পোস্টে সবাই একটু আজকের ওভারঅল আপনার ক্লাস কেমন লাগছে ধারার সেটা একটু লিখে দেন, ঠিক আছে? প্রশ্ন থাকবে 15টা, প্রশ্ন থাকবে 15টা। আমি বিস্তারিত পোস্ট করে সব জানিয়ে দেবো। ওকে, আচ্ছা তাহলে এই পর্যন্তই থাকুক। আশা করি ধারা নিয়ে ইনশাল্লাহ কারো কোনো সমস্যা হবে না। আমি যথেষ্ট সময় দিছি, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 4 দিন সময় দিছি।
খুব ভালো মতো সবাই পড়া পরীক্ষাটা দেন, এরপরের পরীক্ষা কিন্তু এতদিন সময় পাবেন না, এটা প্রথম দেখা যাতে সবাই ভালো মতো পরীক্ষা দিতে পারেন। এখানে শিট, ক্লাস, লেকচার শিট, পিডিএফ সব একসাথে গ্রুপের অ্যানাউন্সমেন্টে দেওয়া আছে, অ্যানাউন্সমেন্টে চেক করলে সব একসাথে পেয়ে যাব। আর ম্যাথ হচ্ছে পুরো লেকচার শিটে সব ম্যাথ করবেন। এখন চাইলে আপনার কাছে যে গাইড বইটা আছে সেই গাইড বইয়ের ম্যাথগুলো সলভ করতে পারেন। এই যে একজন একটা কোশ্চেন করছেন হোমওয়ার্ক কিছু ম্যাথ দেন, হোমওয়ার্ক হচ্ছে আপনার কাছে যে গাইড বইটা আছে, আপনি আমার তো পুরো ক্লাস করছেন, এখন আপনি গাইড বইটা দেখেন আপনি সব পারেন কিনা। সব তো পারা কোনোদিনই সম্ভব না, 90 থেকে 95% ম্যাথ পারেন কিনা, এটা পারলে আপনি হ্যাপি থাকবেন। পৃথিবীতে 100% বললে কোনো শব্দ নাই। যদি কেউ 100% পারফেকশন খোঁজেন কোনো কিছুর ভিতর, সে ওয়ান কাইন্ড অফ মানসিক রোগী। পৃথিবীতে কোনো কিছু শতভাগ নিখুঁত হওয়া সম্ভব না। আপনি যদি অপসরীর মতো একটা সুন্দরী মেরে পছন্দ করেন, দেখবেন তার হয়তো বা বুদ্ধি নেই, দেখা যাবে সে এক্সট্রিম লেভেলের সুন্দরী, বুদ্ধি নেই। আবার প্রচুর বুদ্ধিমতী একটা মেরে পছন্দ করছেন, দেখতে আবার সুন্দর না। মানে 100% পারফেক্ট এইরকম কেউ কোনোদিন হওয়া সম্ভব না। তার মানে পৃথিবীতে কোনো কিছুরই 100% পারফেক্ট ভাবে তৈরি করে না। এই কারণে আমরা যখন প্র্যাকটিক্যাল করতাম এরর বেরোইতো না, মানে সবকিছুতে এরর থাকবে। এখানে আপনার যে কোনো কিছুতে টার্গেট থাকবে 90 বা 95% আমি পারি কিনা। 100% কেউ যদি টার্গেট করেন সে ওয়ান কাইন্ড অফ মেন্টাল সিক। এটা নট অনলি পড়াশোনা, যে কোনো কিছুর ক্ষেত্রে। কথা কি বোঝেন নাই? ওকে ভাইয়া, তাহলে এই পর্যন্ত থাকুক। আল্লাহ বাঁচায় রাখলে আবার আমাদের পরবর্তী শনিবার দিন সূচকের ক্লাসে দেখা হবে। আর শুক্রবার দিন সবাই পরীক্ষাটা ভালো মতো দিয়ান। তাহলে আল্লাহ হাফেজ। আশা করি ধারাতে ইনশাআল্লাহ কারোর কোনো সমস্যা থাকার কথা না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।